আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মার্ক। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি।
আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো বাবা? জি মিস। জি আলহামদুলিল্লাহ ম্যাম, আসসালামু আপনি আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। আমরা আজকে আহ, শুভ গতকাল সকাল প্যারেন্টস ম্যাম। শুভ সকাল। হ্যাঁ, আসলে আজকে সকালটা অনেক সুন্দর, তাই না? হুম? কি শরতের জি সকাল ম্যাম। নাকি? শরতের সকাল জি না? ম্যাম, রোদ ছাড়া সকাল। রোদ ছাড়া সকাল, এই কয়েকদিনের চেয়ে ঠান্ডা আজকের ঠান্ডা সকালটা, বাতাস। হ্যাঁ আজকের সকালটা আসলেই সুন্দর। আমরা যারা সকালে উঠেছি, যারা সকালটা দেখেছি, আসলেই ভালো লাগছে। কিন্তু যারা পড়ে পড়ে ঘুমাচ্ছি তাদের জন্য তো আসলে কি বলবো, অনেকে আছি আমরা যে বিছানায় শুয়ে জয়েন করেছি আর ঘুমোচ্ছি, খেয়ালই করিনি সকালটা কেমন। হ্যাঁ, এই সৌন্দর্যটা আমরা কখনোই উপলব্ধি করিনি। তোমরা এই শরতের সকালে আরেকটা জিনিস খেয়াল করবে, একটু দূরে যখন যাবে তখন দেখবে যে একটু যেখানে ঝোপঝাড় জঙ্গল আছে সাইড দিয়ে দেখবে যে কাশফুল, তাই না? কি যে ভালো লাগে। কাশফুল দেখেছো সবাই? খুব সুন্দর না? ইয়েস মিস। দেখ, দেখতে ইয়েস কিন্তু মিস। অনেক অনেক সুন্দর। হ্যাঁ, দুটো আসলে বিধাতার সৃষ্টি, সবকিছুই সুন্দর। কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস থাকে এক্সেপশনাল সুন্দর। যেমন আমরা কিন্তু সবসময় গোলাপ বাসনা আমাদের কাছে অনেক প্রিয়, রজনীগন্ধা, তারপরে যে গার্ডেনিয়াম, বিভিন্ন জাতের যে ফুল আছে এগুলো আমাদের খুবই ভালো লাগে। কিন্তু এক্সেপশনাল যে ফুলগুলো খুব মানে একটা আমাদের খুব বৈচিত্র্য নিয়ে আসে, বিশেষ করে আমাদের যে শরৎ ঋতু বাংলাদেশে, এই যে শরৎকালে যে আমাদের এই কাশফুল খুবই আসলে কি লাগে, ভালো লাগে। তারপরে বসন্তকালে আমাদের কাঁঠাল চাপা, আরো অনেক ফুল ফোটে। বর্ষাকালে আমাদের কদম ফুল। আসলে এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে, ভালো লাগে না? হুম। কিছু তারপরে এই যে কৃষ্ণচূড়া, কৃষ্ণ কৃষ্ণচূড়া দেখতে গেলে কিন্তু একটা জায়গায় গেলে দেখা যায় খুব সহজে, আমাদের কলেজের কাছেই। তোমরা জায়গাটা চিনো? ওইখানে কিন্তু কৃষ্ণচূড়া খুব দেখা যায় কলেজে যাওয়া আসার পথে। বলতে পারবে মিষ্টিয়া কেউ জায়গাটার না? ভেরি মাসে। বলো না, তুমি এমসিকিউ কোশ্চেনে জিরো পাইছো। মিস আর কেউ মানিক জানো? মিয়া, মিস মানিক মিয়া এভিনিউর সামনে গাছগুলা। গুড। এই যে দুর্জয় বলেছে। হ্যাঁ, মানিক মে এভিনিউ থেকে আমাদের ওই যে বিজয় সরণি পর্যন্ত প্রায় এক পাশে অবশ্য আমাদের যাওয়ার পথে বাম পাশে আমাদের ম্যাম, ওইটা বকুল তো ফুলের আমাদের গাছ আছে। কলেজের পরে। হ্যাঁ, সেটাই তো বললাম। তো আমাদের এই যে এক পাশে কিন্তু বকুল ফুলের গাছ, সেটা খেয়াল করেছো? আর এক পাশে কি মাঝখান দিয়ে, রাস্তা ডিভাইডারের মাঝখান দিয়ে কিন্তু কি আছে, কৃষ্ণচূড়া। খুবই ভালো লাগে। এখনো আছে না? কিছু কিছু গাছ অবশ্য নষ্ট হয়ে গেছে। অনেক আগে কিন্তু অনেক ছিল। এখন ওই যে ঝড় বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও কম না, অনেক সুন্দর কিন্তু। হ্যাঁ, তোমরা সবাই এটা দেখবে আর কি। ঠিক আছে, অন্য জায়গায় তো আছে, বিভিন্ন জায়গায় তো ঢাকা শহরে আছে। আর যে আমার আরেকটা মেয়ে বললো যে ম্যাডাম টাউন হলের ওখানে, হ্যাঁ ওখানেও আছে, কিন্তু বিজয় সরণিতে সবচেয়ে বেশি। এবং এটা তো পরিকল্পিতভাবে লাগানো সৌন্দর্যটা করার জন্য। কিন্তু আসলে অনেক সুন্দর। এবং কৃষ্ণচূড়া নিয়ে একটা গান আছে, কেউ জানো? অনেক আগের সিনেমার অবশ্য, সেই আমাদের উত্তম কুমার আর হলো ওখানে মানে শর্মিলা শুনেছি ঠাকুর। ম্যাম। হ্যাঁ, এই সেই কৃষ্ণচূড়া গান শুনেছো? আশা ছিল ভালোবাসা ছিল, ওই দিলীপ, অন্যটা ইয়া উত্তম শুনেছি, এটা না অন্যটা। হ্যাঁ, এই ওখানে ওই গানটা শুনে দেখো, আজকে ইউটিউবে সার্চ দিয়ে দেখো যে আমাদের উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর। শর্মিলা ঠাকুরকে তো চিনো, তোমাদের যে এই যে কারিশমা, কি কারিনা কাপুরের শাশুড়ি। তো এই কারিনা কাপুরের শাশুড়ি ছিল নায়িকা আর উনি ছিল হলো নায়ক। হ্যাঁ, ওখানে যে গানটা আসলে অনেক সুন্দর, যে আশা ছিল ভালোবাসা ছিল, আর গানের মধ্যে আছে যে এই সেই কৃষ্ণচূড়া। আচ্ছা, আজকে ম্যাম অনেক কথা বলো সকালবেলা। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়াশোনা চলে যাই, তাই না? তাহলে আমরা অধ্যায় ১ পড়ছিলাম। অধ্যায় ১ এর আমরা কিন্তু সিলম শুরু করেছিলাম, এবং সিলমের যে উপস্থিতির উপর ভিত্তি করে সিলমকে ৩ টা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা ভাগ আমরা পড়েছিলাম। মনে আছে আমাদের? হ্যাঁ? ইয়েস মনে ম্যাম। আছে বলো? হ্যাঁ, আমরা যে ভাগটা পড়েছিলাম সেটা হলো আমাদের কি, অ্যাসিলোমেট। আমরা অ্যাসিলোমেট্রি। হ্যাঁ, আমরা সিলোমের উপস্থিতির, আচ্ছা তোমরা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ বাবা? ইয়েস মিস। ইয়েস মিস। ইয়েস ম্যাম। তাহলে আমরা যে, হ্যাঁ, আমরা যে সিলম পড়ছিলাম, এই সিলমে আমরা সিলমের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম যে সিলম কয় কয় প্রকার, ৩ প্রকার দেখেছিলাম। একটা ফার্স্ট আমরা যেটা দেখেছিলাম অ্যাসিলোমেট, এরপর সুডোসিলোমেট, আর একটা হলো ইউসিলোমেট। আমরা অ্যাসিলোমেট পর্যন্ত পড়েছিলাম। আমরা অ্যাসিলোমেট দেখেছিলাম যে
এইসব প্রাণীতে সাধারণত সিলোমের পরিবর্তে যখন ভ্রূণটা পরিস্ফুটিত হয় তখন যে ফাঁকা স্থানটা থাকে সেটা হলো মেসোডার্মাল প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে এবং সেই কোষটা হবে হলো স্পঞ্জি টাইপের। আমরা এটা দেখেছিলাম। এবং কোন পর্বের প্রাণীতে আমরা দেখেছিলাম? পরিফেরা, নিডেরিয়া, এগুলো পর্বের প্রাণীতে আমরা এটা দেখেছিলাম, প্লাটিহেলমিনথেস। এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হলো সুডো সিলোমেট। আমাদের সুডো সিলোমেট, সুডো সুডো সিলোমেট। তাহলে সুডো সিলোমেটে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো এই যে প্রাণীগুলো যে আছে, আমরা অ্যাডমিট দিতেই অবস্থা খারাপ। তাহলে সুডো সিলোমেট আমরা পড়ছিলাম। আমরা সুডো সিলোমেটে যে প্রাণীগুলো সিলোমবিহীন, তাহলে এখানে কথা হলো যে সিলোমবিহীন, কিন্তু যদি প্রাণী সিলোমবিহীন হয় কিন্তু সেই প্রাণীতে কিন্তু গহ্বর থাকে। এই যে ফাঁকা যে গহ্বরটা আছে, এই ফাঁকা যে স্থানটা আছে সেখানে ফাঁকা স্থানটিকে কখনো কখনো এখানে মেসোডার্মাল কোষ স্তর দেখা যায়, তবে সব সময় না। হ্যাঁ, সব সময় না। কিন্তু কোষগুলো কখনোই একটা পূর্ণ কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম যে সৃষ্টি করে এখানে যে ব্লাস্টোসিল আছে, ফাঁকা জায়গাটাকে আমরা বলি যে হলো ব্লাস্টোসিল, এই ব্লাস্টোসিলকে যে ঘিরে রাখবে সেটা কখনোই করে না। তাহলে আমরা যে সুডোসিলোমেট কোন প্রাণীগুলো, এর যে সমস্ত প্রাণী হলো সিলোমবিহীন, তারা কি সিলোমবিহীন, এবং তাদের দেহের অভ্যন্তরে যে ফাঁকা গহ্বর আছে, এই গহ্বরটা আসলে কখনোই কি প্যারেনকাইমা দিয়ে পূর্ণ থাকে না, কিন্তু মাঝে মাঝে মেসোডার্মাল কোষ দিয়ে পূর্ণ থাকে না, কিন্তু মাঝে মাঝে মেসোডার্মাল কোষ স্তর সেখানে অবস্থান করে। কিন্তু তার যে এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলো একটা পেরিটোনিয়াম সৃষ্টি করে তারা কি করে না, ব্লাস্টোসিলকে কখনোই সম্পূর্ণ বেষ্টন করে রাখে না, মানে সম্পূর্ণ ঘিরে রাখে না। তাহলে সুডোসিলোমেট আমরা বুঝেছি। এখন কোন পর্বের প্রাণীতে আমরা সুডোসিলোমেট দেখতে পাবো? আমরা যে 9টা মেজর ফাইলাম পড়বো তার মধ্যে আমাদের নেমাটোডা। হ্যাঁ, আমাদের নেমাটোডা যে ফাইলাম আছে, যেটাকে বলা হয় রাউন্ডওয়ার্ম। রাউন্ডওয়ার্ম মানে হলো গোল কৃমি। এই যে গোল কৃমি যে আছে, এই গোল কৃমির ক্ষেত্রে আমরা এই 9 মেজর ফাইলামের মধ্যে বা 9টা যে প্রধান পর্ব আছে তার মধ্যে আমরা নেমাটোডা পর্বে প্রাণীতে এটা দেখতে পাবো। হ্যাঁ, যেমন আমাদের চোখের একটা কৃমি আছে, সেটাকে বলা হয় লোয়া লোয়া। হ্যাঁ, সেই কৃমিটার নাম কি? লোয়া লোয়া। এটাও নেমাটোডা ফাইলামের। তো এছাড়া অন্য আরো ফাইলাম আছে। আমরা যে এই যে 9টা মেজর ফাইলাম বললাম না, প্রধান ফাইলাম বললাম, প্রায় 23-24টার মতো ফাইলাম আছে। তো বাকি অন্যান্য যে ফাইলাম আছে, এখানে আরো কিছু ফাইলাম দেওয়া আছে, যেমন রোটিফেরা, নিরো নিরনসা প্রভৃতি। এই যে এই প্রাণীগুলোতে সুডোসিলোমেট দেখা যায়। আর ইউসি, তাহলে সুডোসিলোমেট আমরা সবাই বুঝেছি। সুডোসিলোমেট আর কারো কোনো সমস্যা আছে? খুব সহজ। এখানে একটা কথা মনে রাখতে হবে যে সিলোমবিহীন যারা, তারা কি সুডোসিলোমেট, এবং এদের দেহের অভ্যন্তরে যে ফাঁকা স্থানটা থাকবে এটা কখনো কখনো মেসোডার্মাল কোষে পূর্ণ থাকে। আর এই যে মেসোডার্মাল যে কোষটা থাকে এটা কখনো পেরিটোনিয়াম সৃষ্টি করে না। সৃষ্টি না করার কারণে সে কি করে, ব্লাস্টোসিলকে বেষ্টন করে রাখে না। ঠিক আছে, তাহলে আমরা সুডোসিলোমেট বুঝেছি সবাই। মিস, এটাকে হ্যাঁ বলো। নকল সিলোমেটও বলা যেতে পারে, নকল বা ভুয়া সিলোমেট। মিস, এটা গাইডে দেখেছিলাম। এমসিকিউ না, আসলে এসেছিল। নকল বলাটা ঠিক না। ঠিক আছে, এটা বলবে না কখনো। হ্যাঁ, কারণ গাইড গুলো আসলে তো আমাদের এই যে বাজারে যত গাইড পাওয়া যায় তার মধ্যে দু একটা গাইড সিক্সটি মোটামুটি ছিল। সঠিক। বুঝছো, কিছু কিছু জিনিস ঠিক আছে, কিছু কিছু নাই। আর গাইড কখনোই খুলবে না। ভালো রেজাল্ট করতে গেলে যারা ভালো রেজাল্ট মিস, করতে টেস্ট চাও পেপারে তোমরা, এমসিকিউ এসেছিল বোর্ডে। হ্যাঁ থাক, সেটাও এখন তোমার ওগুলো সলভ করার দরকার নাই। ঠিক আছে। হুম। আচ্ছা ম্যাম, নিরেট ওকে। মডুলাটা কি? হ্যাঁ, বুঝি না। নিরেট মডুলা। নিরেট মানে শক্ত, এটা শক্ত হয়ে যায়। ধরো আমি একটা কি করলাম, এই যে সকালবেলা মা রুটি বানিয়েছেন, আমি একটা খামি করে রাখলাম, রাখার পরে কয়েকটা খামি আমি একসঙ্গে রেখে রেখে গোল গোল করে করে রেখে দিলাম,
তারপরে কি হলো, এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কোনোটা ঢেকে রাখলে সফট হবে, আবার কি হয়ে যায় অনেক সময় শক্ত হয়ে যায়। তো এটাকেই বলা হয় হলো নিরেট। বোঝা গেছে? শক্ত। হুম। আর আর ম্যাম কিছু? মরুলাটা? হ্যাঁ, মরুলা, গ্যাস্ট্রুলা, তোমরা এগুলো আসলে ক্লিভেজের ভিতরে পড়বে এবং এটা নবম অধ্যায়ে আরো ক্লিয়ারলি পড়বে। ঠিক আছে? এখন ওটাতে গেলে আমাদের সময় লাগবে, তোমাদের নবম অধ্যায়ে এটা ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে বাবা? ওকে ম্যাম। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝেছো? রেসপন্স করতে হবে তো। সুডোসিলোমেট সবাই বুঝেছে? ম্যাম। হ্যাঁ, ওকে। জি মিস। এরপর আমরা আসবো ইউসিলোমেট। ইউসিলোমেটটা হলো যাতে প্রকৃত সিলম থাকে। হ্যাঁ, মানে সিলম যুক্ত যে প্রাণী, প্রকৃত সিলম যুক্ত প্রাণী, এরা হলো, এদের যে গহ্বরটা আছে, তাহলে আমরা সিলোমের সংজ্ঞাতে আমরা দেখেছিলাম যে এটা কোন স্তর থেকে, আমরা দেখেছি যে একটা ভ্রূণের কয়টা স্তর থেকে, 3টা স্তর থেকে। কি কি? একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। কিন্তু এই সিলমটা কোন স্তর থেকে সৃষ্টি হয় বলো তো? মেসোডার্ম। মেসোডার্ম। মেসোডার্ম থেকে। তাই এই যে প্রকৃত যে সিলম আছে, এই প্রকৃত সিলমটা এই মেসোডার্মাল স্তর থেকে এটা সৃষ্টি হয়। এবং এটা হলো, আমরা এর সংজ্ঞাতে দেখেছিলাম যে মেসোডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়েছে কি দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম। সে কি দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম। হ্যাঁ, পেরিটোনিয়াম নামক ঝিল্লিটা আবৃত থাকে। তো এই যে যারা ইউসিলোমের যে প্রাণীগুলো, তারাও মেসোডার্মাল কোষস্তর থেকে উদ্ভিত হয় এবং পেরিটোনিয়াম দ্বারা, মেমব্রেন দ্বারা তারা কি থাকে? পরিবেষ্টিত থাকে। এবং এই যে আমরা ইউসিলোমেট যারা, এটা সাধারণত উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। যেমন তুমি নিজে উন্নত প্রাণী, আমরা কি সৃষ্টির সেরা জীব, তাহলে আমরা কি উন্নত প্রাণী? তাহলে কোন পর্বটা এখানে আসলো? আমি কোন পর্বের প্রাণী? আমি কর্ডাটা পর্বের প্রাণী। তাহলে এক্সাম্পলে দেখো, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমি হলো কর্ডাটা ফাইলামের অ্যানিমেল। তাহলে কর্ডাটা পর্বের প্রাণী আমি কি? এক্সাম্পল যদি আসে আমাদের, আমরা যখন ইউসিলোমেট পড়বো তখন হলো কি, আমরা হোমো স্যাপিয়েন্স, কিন্তু আমরা কি? ইউসিলোমেট। কারণ এটা কি? উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। আবার আর্থ্রোপোডা পর্বের প্রাণী তো দেখা যায়। আর্থ্রোপোডা পর্বের প্রাণী চিনো তোমরা? একটা নাম বলো শুনি। হ্যাঁ, মিস ম্যাম নওশিন তেলাপোকা। বলো তো। তেলাপোকা? তেলাপোকা তো চিনি না, আমি জীবনেও দেখি নাই। পেরিপ্লানেটা আমেরিকান। মিস হোমো গুড সাপিয়েন্স। তানজিলা। হ্যাঁ, হোমোসেপিয়েন্স তো আমি নিজে ঠিক আছে। এবং তেলাপোকা আমি মিস জীবনেও দেখিনি। হাইড্রা। আমি হাইড্রা, হাইড্রা, হাইড্রাও আমি চিনি না। ঠিক আছে, আর হাইড্রা এই পর্বের প্রাণী না। হ্যাঁ, হাইড্রা নিডারিয়া উন্নত। আই ও গেস। হ্যাঁ, হাইড্রা হলো নিডারিয়া ফাইলামের প্রাণী। তো আর্থ্রোপোডা ফাইলামের যে প্রাণী একটু আগে আমরা বললাম তেলাপোকা, তেলাপোকাকে আমি চিনি না কারণ ওই বায়োলজি ম্যাডাম, এই জন্য তেলাপোকা চিনি না। আমি চিনি পেরিপ্লানেটা আমেরিকানা। আমি কাকে চিনি? পেরিপ্লানেটা আমেরিকানা। তাহলে আমরা আর্থ্রোপোডা ফাইলাম, তারপরে আমাদের হলো অ্যানিলিডা ফাইলাম। অ্যানিলিডা ফাইলামের কোনো প্রাণীকে তোমরা চিনো? এর আগে আমি বলেছি অ্যানিলিডা ফাইলামের কোনো প্রাণী। পল্লবী চিনো? আমরা চিনি। হ্যাঁ, একদিন আমি কত কথা বললাম যে সে আমাদের বন্ধু, সে আমাদের উপকার করে, প্রাকৃতিক লাঙ্গল হিসেবে কাজ করে, তোমাদেরকে তো মনে হয় বলেছিলাম। কেঁচো। জি হ্যাঁ, মিস, কেঁচোকে কেঁচো আমি কেঁচো। চিনি না। হ্যাঁ, মেটাফেরি পোস্তমা, কেঁচো। হ্যাঁ, সে হলো এই ইউসিলোমেট প্রাণী। তারপরে আরো আছে অনেক, তোমরা ইকানোডার্মাটা ফাইলামের আছে, তারপরে মলাস্কা ফাইলামের আছে, পাইলা গ্লোবোসা। তো আমরা এগুলো সবই হলো আমাদের ইউসিলোমেট প্রাণী। এখন এতগুলো এক্সাম্পল কেন আমি বললাম? কারণ এই যে আমি যে এখন তোমাদের, তোমরা একটু আগে গাইড বলছিলা যে আমরা এমসিকিউ এর জন্য গাইড ঘাটি, কিন্তু আসলে গাইড থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন 2টো বা 4টা কমন করে 25টার মধ্যে। কেন? কারণ জ্ঞানমূলক যে কোশ্চেনটা সেটা সবার সঙ্গে সবার মিলে যাবে, কিন্তু তোমাদের অনুধাবন, প্রয়োগ, উচ্চতা, দক্ষতা যে প্রশ্নগুলো আছে এগুলো আসলে বইয়ের ভিতর থেকে করা হবে, কিন্তু গাইড থেকে কখনোই আসবে না। আর তুমি যদি গাইড ফলো করো তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো আনসার করতে তোমার জন্য কঠিন হয়ে যাবে। আর তুমি যদি শুধু পাঠ্য বইটা পড়ো, তুমি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নে তুমি সুন্দর করে আনসার করতে পারবা এমসিকিউ। ঠিক আছে বাবা? কখনো গাইডটা খুলবে না, কারণ গাইডের প্রয়োজন হয় না। এখন আমাদের বায়োলজি বইটা এত সুন্দরভাবে করা, বিশেষ করে সেকেন্ড পেপার, তাতে গাইডের কোনো প্রয়োজন পড়ে না।
হ্যাঁ, বই পড়লে এনাফ। তুমি সব কোশ্চেন খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে এবং তুমি অবশ্যই জিপিএ 5 পাবে একটু পড়াশোনা করলে। প্রতিদিন বেশিক্ষণ না, আধা ঘন্টা। প্রতিদিন যদি আমি বায়োলজি আধা ঘন্টা পড়াশোনা করি অবশ্যই আমি জিপিএ 5 পাবো। কিন্তু কথা হলো রেগুলার পড়াশোনা করতে হবে। এখন আমি প্রতিদিন না করে 2 দিন পরে এই যে 3 দিনের জন্য আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা একসঙ্গে পড়লাম তাহলে হবে না। আচ্ছা, তাহলে আমরা যে এই যে ইউসিলমের যে কথাটা আমি বলছিলাম যে এখান থেকে এগুলো থেকে খুবই এমসিকিউ কোশ্চেন আসে। হ্যাঁ, তোমাদের অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসবে কোনটি ইউসিলমেট প্রাণী বা কোন পর্বের প্রাণীতে ইউসিলমেট দেখা যায়। তারপরে আসতে পারে যে প্রকৃতিশীলম বিশিষ্ট প্রাণী কোনটি। বিভিন্নভাবে কোশ্চেনটা আসতে পারে। তাহলে আমরা যে সিলোমের উপস্থিতির উপর ভিত্তিতে যে প্রাণী গোষ্ঠীকে 3টি ভাগে ভাগ করা যায়, এই 3টি ভাগ আমরা সবাই বুঝেছি। হ্যাঁ, সিলোমের উপস্থিতির ভিত্তিতে প্রাণী গোষ্ঠীকে যে 3টি ভাগে ভাগ করা যায় সেই 3টি ভাগ কি কি আমি আরেকবার বলে আর চলে যাচ্ছে অন্য জায়গায়। অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর একটা হলো ইউসিলোমেট। তাহলে সুডোসিলোমেট, অ্যাসিলোমেট, ইউসিলোমেট। তাহলে আমরা একটু আগে পড়লাম সুডোসিলোমেট। আলভি বলো তো সুডোসিলোমেট কি, কোন প্রাণী? মিস নেমাটোডা বড় প্রাণীরা। নেমাটোডা পর্বের প্রাণীরা, কিন্তু নেমাটোডা যখন টুলিপা আচ্ছা পরিফেরা। আমরা যখন বলবো তখন আমরা শুরুতে আগে একটা কথা বলবো যে যাদের সিলম নেই, ঠিক আছে, যাদের কি নেই, সিলম নেই, যাদের কি নেই, সিলমবিহীন যে সমস্ত প্রাণী তারাই হলো কি সুডো সিলমেট, ঠিক আছে। তারপরে আমরা উদাহরণটা বলবো, ঠিক আছে বাবা? হুম, ওকে। মিস মিস ম্যাম সিলম না থাকার কারণে কি তারা অপ্রকৃত ম্যাম? তা সিলম না থাকার কারণে তাদেরকে অপ্রকৃত বলা যায়, অপ্রকৃত। আচ্ছা, এখন আমরা দেখেছি যে সিলোমের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীগোষ্ঠীকে 3 ভাগে ভাগ করা যায়, কিন্তু যখন ভ্রূণীয় পরিস্ফুটন হয় তখন যে সিলোমটা সৃষ্টি হয়, আমরা দেখেছি যে ভ্রূণটা যখন পরিস্ফুটিত হয়, পরিস্ফুটন বোঝে তো, এই যে আমি একটা আছি, আমাকে এভাবে কি হলো, আমি বিকশিত হয়ে গেলাম, আস্তে 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 আমি কি করলাম, ফুটে গেলাম। তো এই যে যখন পরিস্ফুটিত হচ্ছে ভ্রূণটা, এই পরিস্ফুটনের সময় কি হয়েছে, সিলোম যে আছে, এই সিলোম যে সৃষ্টি হলো, এই সিলোম সৃষ্টির ধরনের উপর ভিত্তি করে তাকে কয় ভাগে ভাগ করা যায়, প্রকৃত সিলোমকে 2 ভাগে ভাগ করা যায়। একটা সাইজো সিলাস সিলম আর একটা হলো এন্টেরো সিলাস সিলম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভ্রূণীয় পরিস্ফুটন আছে, এই ভ্রূণীয় পরিস্ফুটনের সময় সিলোম যে সৃষ্টি হয়, ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যখন সিলোমটা সৃষ্টি হয়, এই সৃষ্টির ধরন অনুযায়ী প্রকৃত সিলোমকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ধরনের। একটা কি, একটা হলো সাইজো সিলাস সিলম আর একটা হলো এন্টেরো সিলাস। তাহলে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় আমরা সিলোমকে কয়টা ভাগে ভাগ করতে পারি, সেটা অবশ্যই হতে হবে প্রকৃত সিলম। তাহলে এই যে ভ্রূণ পরিস্ফুটনের সময় যখন সিলম সৃষ্টি হয় তখন সিলম কয় ধরনের, 2 ধরনের। একটা হলো সাইজো সিলাস, সাইজো সিলাস, আর 2 নম্বর হলো এন্টেরো সিলাস, এন্টেরো সিলাস। তাহলে এই যে সাইটোসিলাস যে সিলোম আছে, সিলোম আর একটা হলো এন্টেরোসিলাস সিলোম। এখন সাইটোসিলাস সিলোম আমরা কিন্তু এখানে একটা কথা বলেছি, সেটা হলো যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় সিলোম সৃষ্টি হবে। তাহলে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় সিলোম সৃষ্টির ধরন মানে সিলোমটা কেমন, যেমন প্রকৃত সিলোম। তাহলে এই যে সিলোম সৃষ্টির যে ধরন, এটার উপর ভিত্তি করে প্রকৃত সিলোমকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, 2 ভাগে। একটা হলো সাইজোসিলাস আর একটা হলো এন্টেরোসিলাস, বুঝেছো? এখন এই যে সাইজোসিলাস যে আছে, এখানে আমরা দেখেছি যে ভ্রূণীয় নিরেট মেসোডাম, একটু আগে আমার একটা ছেলে বলেছিল যে ম্যাডাম নিরেট মরুচি, যে হলো নিরেট কি, নিরেট কি বলো তো, তোমাদেরকে যে বললাম একটু আগে, নিরেট কি, কেউ বলো, নিরেট কি বাবা? ম্যাম শক্ত হয়ে যাওয়া। শক্ত। হ্যাঁ, শক্ত।
তাহলে এই যে আমরা এখানে দেখছি যে ভ্রূণীয় যে নিরেট মেসোডার্মাল টিস্যুর ভিতরে বিভাজন সৃষ্ট ফাটল থেকে যে সিলম সৃষ্টি হয় তাকে সাইটোসিলাস বলে। একটা জিনিস তোমরা যখন দেখো আমাদের যখন গ্রীষ্মকালে যখন মাঠ ঘাট পথ সব শুকিয়ে যায় তখন কি হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়। চৌচির হয়ে যায় না বলো তো, যায় কিনা? খেয়াল করেছো কখনো? যারা গ্রামে আমরা থাকি, শহরে তো আসলে খেয়াল করার সুযোগ খুবই কম, কিন্তু আমরা দেখি যে কি হয়ে যায়, গ্রীষ্মকালে সব শুকিয়ে ফের হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং ফেটে যায় মাঠঘাট। এবং নদীর পানি যখন শুকিয়ে যায়, নদীর সাইড দিয়ে যদি বালি না থাকে তাহলে সেটাও কি হয়ে যায়, ফেটে যায়। খেয়াল করেছো কখনো? তো এই যে হ্যাঁ, এটা শুকিয়ে যাওয়ার কারণে হয়ে যায়। এই ভ্রূণীয় নিরেট মেসোডার্মাল টিস্যুর ভিতরে বিভাজন সৃষ্ট জটিল ফাটল থেকে যে সিলম সৃষ্টি হয়। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, ভ্রূণীয় নিরেট মেসোডার্মাল, যখন জিনিসটা শক্ত হয়ে যায় তখন কিন্তু আসলে কি হয়ে যায়, সেখানে কিছুটা ফাটলও অনেক সময় সৃষ্টি হয়। তাহলে এই যে ফাটল যে সৃষ্টি হয় সেই মেসোডার্মাল এখানে হলো টিস্যু। টিস্যু কি তোমরা কি কেউ জানো? ম্যাম হ্যাঁ, আমরা একগুচ্ছ কি কোষ যারা একই ধরনের কাজ করে, একগুচ্ছ কোষ মিলিতভাবে যারা একই রকমের কাজ করে। হ্যাঁ, গুড। এই যে ধরো সাপোজ আমার এই যে আঙ্গুল আছে, এই আঙ্গুলে দেখো অনেকগুলো আমার কিন্তু আমাদের শরীরে কত কোষ আছে আমরা কেউ জানি? জানি না, অসংখ্য ইনফিনিটি। তাহলে এই যে দেখো আমার কিন্তু প্রত্যেকটা আঙ্গুলে অনেকগুলো কোষ আছে। তাহলে আমার এই আঙ্গুলগুলো দিয়ে আমি কি করেছি এখন, দেখো এখানে কিন্তু আমার অনেকগুলো কোষ আছে এবং তারা একই ধরনের কাজ করছে, তারা এই মার্কারটা ধরে রাখতে আমাকে সাহায্য করছে। এটাই কিন্তু হলো কি কোষ, সরি টিস্যু বা কলা। বোঝা গেছে? তাহলে এই যে টিস্যু বা যে কলা আছে, তাহলে আমরা এখানে বলা হয়েছে ভ্রূণীয় নিরেট মেসোডার্মাল টিস্যুর ভিতরে বিভাজন সৃষ্ট। তোমরা তো বিভাজন পড়বে, তোমরা জানো যে আমাদের হলো যে তোমাদের মার্টেসিস, মায়োসিস, তারপরে অ্যামাটোসিস যে কোষ বিভাজন আছে, তোমরা এটা জেনে এসেছো। তো ফার্স্ট পেপারে তোমরা অবশ্যই এটা পড়বে বিভাজন সম্পর্কে। তাহলে টিস্যুর ভিতরে বিভাজন সৃষ্ট ফাটল থেকে যে সিলম সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সাইজোসিলাস বা সাইজোসিল। এই সাইজোসিলাস বা সাইজোসিল যে সিলোমটা, এটা সাধারণত আমরা দেখতে পাই, আমরা একটু আগেই বলেছি যে অ্যানিলিডা ফাইলামের অ্যানিমেলকে মেটাফেরি পোস্তোমা মানে কেঁচো, তারপরে আর্থ্রোপোডা ফাইলামের পেরিপ্ল্যানেটা আমেরিকানা মোলাস্কা পর্বের প্রাণী পাইলা গ্লোবোসা, এদের ক্ষেত্রে সাধারণত এই সাইজোসিলাস যে সিলোম আছে এটা দেখা যায়। কি সিলোম? এই সিলোমটা হলো ভ্রূণীয় যে নিরেট মেসোডার্মাল যে টিস্যু আছে এখান থেকে বিভাজনরত এই টিস্যু থেকে কোষের ভিতরে সে কি হবে, যখন ফাটল সৃষ্টি হবে সেই ফাটল থেকে এটা এই সিলমটা সৃষ্টি হয়, সেটাই হলো সাইজো সিলাস বা সাইজো কে সাইজো সিলাস বা সাইজো সিল সিলম। আর এই সাইজো সিল সিলম আমরা দেখতে পাই অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা পর্বে প্রাণীতে, এবং অবশ্যই এরা হলো প্রকৃত সিলম। আর এন্টেরোসিলাস সিলমটা হলো আমরা যখন ভ্রূণীয় আর্কেন্টেরন, এখন এই যে প্রশ্ন আসবে যে ম্যাডাম আর্কেন্টেরন কি, তোমরা আবারও আমি নবম অধ্যায়ে চলে যাচ্ছি যে আমরা ক্লিভেজ, গ্যাস্ট্রিলেশন এগুলো যখন পড়বো তখন আমরা এগুলো আরো ভালোভাবে জানবো। তাহলে এই ভ্রূণীয় আর্কেটনের যে প্রাচীর আছে, এখানে মেসোডার্মাল যে থলি আছে, এই থলি থেকে, এটা শুধু মনে রাখবে যে মেসোডার্মাল থলি থেকে যে সিলোমের সৃষ্টি হয় সেটাই হলো কি এন্টেরোসিলাস সিলম। তাহলে এক্সামে যদি আসে এন্টেরোসিলাস সিলম কি, আমরা বলবো যে মেসোডার্মাল থলি থেকে যেসব সিলম উৎপত্তি লাভ করে ভ্রূণীয় আর্কেন্টেরনের প্রাচীরের সৃষ্ট, এটা লিখলেও ভালো, না লিখলেও সমস্যা নাই, তাকে বলা হয় এন্টেরোসিলাস সিলম। আর এন্টেরোসিলাস সিলম হলো আমরা সাধারণত ইকানোডার্মাটা এবং কর্ডাটা ফাইলামের পর্বের প্রাণীদের ক্ষেত্রে এটা দেখা যায়। ইকানোডার্মাটা এবং কর্ডাটা পর্বে প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা সবাই সাইজোসিলাস এবং এন্টেরোসিলাস যে সিলম আছে এটা বুঝেছি। ম্যাম এন্টারোসিলাসের সংজ্ঞাটা আবার একটু বলবেন? অ্যান্ট্রাসিলাসের সিলাম সংজ্ঞাটা তুমি সরাসরি লিখে দিবা যে আমাদের যে মেসোডার্মাল যে থলি আছে, এই মেসোডার্মাল থলি থেকে যেসব সিলম সৃষ্টি হয় তাকে বলা হয়, সিলম উৎপত্তি লাভ করে বা সৃষ্টি হয় তাকে বলা হয় হলো অ্যান্টেরোসিলাস।
ভ্রূণী আর্কেন্টেরিয়নের প্রাচীর তুমি চাইলেও লিখতে পারো, না লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা এগুলো আমরা এই দুটো বুঝেছি, এন্টারোসিলাস এবং সাইজোসিলাস। কারো কোনো সমস্যা আছে? আর সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, মানতাকা আমার কোন ছেলে? মানতাকা তুমি বলো তো। মানতাকা, মানতাকা তুমি একটা প্রশ্নের উত্তর দাও। আমি যে এন্টারোসিলাস এবং সাইজোসিলাস বললাম, এই সিলমটা কোন ধরনের সিলম? সাইজোসিলাস এবং এন্টারোসিলাস কোন ধরনের সিলম? খুব সহজ অ্যান্সার, কিন্তু প্রশ্নটা একটু কঠিন, বুঝতে সব কঠিন। কে পারবে? নওশিন বলো, মানতাকা বলো। কনফিউজড। কেন কনফিউজড? এতক্ষণ পড়ালাম তারপরেও তুমি কনফিউজড? এখানে আমি আমাদের নেটে কথা কেটে কেটে আসছিল। ও আচ্ছা আচ্ছা, নওশিন তুমি বলো তো। ছিলাম না। ম্যাম হ্যাঁ, আবার একটু কোয়েশ্চেনটা বলুন। প্রকৃত ছিল না। সাইজোসিলাস এবং এন্টারোসিলাস কোন ধরনের সিলম? প্রকৃত ছিল না। আমি বলবো। হ্যাঁ, প্রকৃত সিলম। ভেরি গুড। হ্যাঁ, তারা হলো প্রকৃত সিলম, এক কথায় অ্যান্সার যে সাইজোসিলাস এবং অ্যান্টারোসিলাস কোন ধরনের সিলম? প্রকৃত সিলম। প্রকৃত সিলামেট। আচ্ছা, তাহলে আমরা এই দুটো বুঝেছি। এখন আমরা যেটা চলে যাবো সেটা হলো নটোকর্ড। নটোকর্ডটা হলো আমাদের এই যে কি, আমাদের যে প্রাণী, আমরা যে কর্ডেট এবং নন কর্ডেট যে প্রাণীগুলো আছে, এদের আমরা যদি আমাদের শরীরের খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দেখো একটা লম্বা কি দাগ দেখতে পাই, তাই না? হ্যাঁ, আমরা একটা দাগ দেখতে পাই, এটা এর আগেও বলেছি। কিন্তু আমাদের যে এখানে টিস্যুর যে দণ্ড আছে এটা কখনোই বলা হয় নাই। তাহলে আমাদের এটা ভ্রূণ অবস্থায় অনেক প্রাণীর ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে বা অন্যান্য যে প্রাণী আছে, হ্যাঁ, এই যে নন কর্ডেট প্রাণী আছে এবং কর্ডেট আরো অন্যান্য যে প্রাণী আছে, এই সব প্রাণীদের ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, তাহলে কোন বরাবর বলেছে? পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, পিছন দিকে কিছুটা নমনীয়, নমনীয় বোঝো তো, স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত যে টিস্যুর দণ্ড। দণ্ড মানে কি? দণ্ড বুঝি আমরা, এটা মৃত্যুদণ্ড না। এটা কোন দণ্ড বলো? এটা শাস্তির দণ্ড না। হ্যাঁ, এটা কোন দণ্ড? লাঠির ন্যায় দণ্ড। হ্যাঁ, লাঠির দণ্ড, তাই না? হ্যাঁ, লোহার দণ্ড। ঠিক আছে, আমরা বলবো লোহার দণ্ড। হ্যাঁ, কারণ আমাদের কিন্তু পিঠটা আসলেই অনেক, এই দিক থেকে কিন্তু অনেক শক্ত, ঠিক কিনা? তাহলে এই যে টিস্যুর যে দণ্ড, এই দণ্ডটাকে কি বলা হচ্ছে? নটোকর্ড। তাহলে পরীক্ষায় যদি আসে যে নটোকর্ড কি, আমরা লিখবো যে ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের কি বরাবর? পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক এবং ছিদ্রযুক্ত যে টিস্যুর দণ্ড, সেটাকে কি বলা হচ্ছে? নটোকর্ড। তাহলে নটোকর্ড কি? ভ্রূণ অবস্থায় বা আজীবন, আজীবন বোঝো তো, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, সারা জীবন তো ঠিক আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কারণ মৃত্যু হলেই তো আমি শেষ, আমার জীবনকাল শেষ, তাই না? আমাদের জীবনও কিন্তু একটা সাইক্লিক অর্ডারে ঘুরে ঘুরে, না বলো? তাহলে এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই আজীবন আমার দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত কিছুটা কি হবে? নমনীয়, স্থিতিস্থাপক যে ছিদ্রযুক্ত, সে কেমন হবে এই দণ্ডটা? ছিদ্রযুক্ত যে টিস্যুর দণ্ড, সেটাকে বলা হচ্ছে কি? নটোকর্ড। তাহলে নটোকর্ড কি আমরা বুঝেছি? এবং এই যে হ্যাঁ, এই যে নটোকর্ড যে আছে আমার বলা হয়েই গেছে, এই নটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুভাগে ভাগ করা যায়। একটা কি? একটা নন কর্ডেট আর একটা কর্ডেট। তোমরা সবাই জানো যে একটা কি মেরুদণ্ডী আর একটা কি বলা হয়? অমেরুদণ্ডী, তাই না? অমেরুদণ্ডী। হ্যাঁ, আচ্ছা, তাহলে অমেরুদণ্ডী। হ্যাঁ, এটা তো যাই হোক, তাহলে আমরা নন কর্ডেট যারা, বুঝতেই পারছি এদের নটোকর্ড থাকবে না। এদের কি থাকবে না? নটোকর্ড থাকে না। আর যারা কর্ডেট তাদের কি হয়? আমরা দেখতেই পেলাম যে তাদের ভ্রূণ অবস্থায় বা আজীবন কি থাকে? নটোকর্ড থাকে। সে নটোকর্ডটা কেমন হয়? নমনীয়, স্থিতিস্থাপক এবং ছিদ্রযুক্ত। তাহলে এই যে এটাই হলো কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়।
এবং কর্ডেটের এক্সাম্পল তো আমরা জানি, এবং নন কর্ডেটেরও এক্সাম্পল আমরা জানি। নন কর্ডেটের এক্সাম্পল আমরা একটু আগেই পড়লাম, যে আমাদের যে মেটাফিরিপোস্তোমা, তারপরে আমাদের যে পঙ্গপাল আমরা চিনি, গ্রাসহোপার, পোকিলোসেরাস পিকটাস, এরা হলো এগুলো হলো নন কর্ডেট। আর কর্ডেট কারা? কর্ডেট হলো আমি, হোমোসেপিয়ান্স, তারপরে আমরা আমাদের যে হলো কি নাজা নাজা সাপ আর কি। এরপর আছে আমাদের আরো অনেক প্রাণী আছে এরকম, আমাদের আমরা যে আমাদের জাতীয় যে পাখি আছে কপসিকাস সেলুলারিস, এগুলো হলো সবই আমাদের কর্ডেট। এরপর আছে হলো আমাদের পৌষ্টিক নালী। এই যে পৌষ্টিক নালী, এটা তো আমাদের পৌষ্টিক নালীর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হলো প্যারাজোয়া আর একটা অ্যান্টারোজোয়া। প্যারাজোয়া হলো কারা? যাদের কোনো নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর থাকে না, হ্যাঁ, তাদেরকে বলা হয় প্যারাজোয়া। এটা হলো পরিফেরা পর্বের প্রাণী, মানে ছিদ্রযুক্ত যে প্রাণীগুলো, স্কাইফা জিলাটিনোসাম, এই প্রাণীকে বলা হচ্ছে হলো প্যারাজোয়া। আর অ্যান্টারোজোয়া হলো যেসব প্রাণী দেহে কি থাকে? পৌষ্টিক নালী বা গহ্বর থাকে। এই যে নিডারিয়া থেকে কর্ডাটা ফাইলাম পর্যন্ত যে প্রাণীগুলো আছে তারা সবাই হলো প্যারাজোয়া, সরি অ্যান্টারোজোয়া। তাহলে আমরা এই যে পৌষ্টিক নালীর যে উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? একটা হলো প্যারাজোয়া আর একটা অ্যান্টারোজোয়া। আমরা আজকে কিন্তু শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, আমরা এই ভিত্তিগুলো মোটামুটি শেষ করলাম, ঠিক কিনা? ইয়েস হ্যাঁ, ম্যাম। এই ভিত্তিগুলো আমরা শেষ করলাম। এখন আমরা যেটাতে চলে যাব সেটা হলো আমাদের প্রাণী জগতে শ্রেণীবিন্যাস। তার আগে শ্রেণীবিন্যাস কি আমরা কি কেউ জানি? আমরা ফার্স্ট পেপারে মনে হয় শ্রেণীবিন্যাস কি আমরা পড়েছিলাম, হ্যাঁ। এবং আমরা এটাও জানি আমাদের শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, এটা আমরা জানি, আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি যে শ্রেণীবিন্যাসের 7টা ভিত্তি আছে বা 7টা একক আছে। কি কি আমরা কেউ কি জানি? না জানলে সমস্যা নেই, হ্যাঁ ম্যামকে ম্যাম, বলি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, হুম। গোত্র, গণ, প্রজাতি। ভেরি গুড। তাহলে আমরা শ্রেণীবিন্যাস, এই যে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এখানে কি আছে? 7টা শ্রেণীবিন্যাসের যে আমরা যে ভিত্তি বলি, এই ভিত্তিটা আমরা জানলাম। তো আমরা এটা আগে থেকে আমরা জেনে এসেছি। তো আসলে শ্রেণীবিন্যাস কি আমরা এটাও আমরা ফার্স্ট পার্টে খুব ভালোভাবে পড়েছি যে শ্রেণীবিন্যাস কি, তাই না? এবং আহ শ্রেণীবিন্যাস করার কেন প্রয়োজনীয়তা, এটাও আমরা জেনে এসেছি। কারণ আমাদের পৃথিবীতে কিন্তু অনেক প্রাণী আছে, আমরা সবাই জানি যে এই বৈচিত্র্যময় পৃথিবীতে যে এত প্রাণী আছে, কিন্তু সব প্রাণী কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। এ যাবৎ 13 লক্ষের অধিক প্রজাতি প্রাণী শনাক্তকরণ করা হয়েছে, কিন্তু আসলে কি আরো প্রাণী নেই? আর অনেক প্রাণী আছে অজানা। তো এই যে বৈচিত্র্যময় যে প্রাণী গুলো আছে, দেখো কারোর সঙ্গে বিধাতা, কারোর সঙ্গে উপরওয়ালা, কারোর সঙ্গে কারো কিন্তু মিল রাখেনি। এক একজনের আকার, আকৃতি, বর্ণ, তারপরে চারিত্রিক বৈশিষ্ট্য এবং খাদ্যাভ্যাস এবং তাদের যে প্রজনন প্রক্রিয়া, এগুলো কিন্তু সম্পূর্ণই আলাদা। আমরা খেয়াল করেছি না? এটা কখনোই কারোর সঙ্গে কারো মিলে না। তো যাই হোক, এই জন্য শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়েছে। অনেক বিজ্ঞানী শ্রেণীবিন্যাস করেছেন, হ্যাঁ, অনেক বিজ্ঞানী অনেকভাবে প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছেন। তবে লেটেস্ট তোমাদের লাস্টে যে আমাদের শ্রেণীবিন্যাস, তোমরা যখন ফার্স্ট পেপারে পড়েছো, তখন তোমরা কি কি কার কার শ্রেণীবিন্যাস পড়েছো মনে আছে? তোমাদের শ্রেণীবিন্যাস পড়েছো তোমরা? কয়েকজনের শ্রেণীবিন্যাস পড়েছো ম্যাম, মনে আছে? শ্রেণীবিন্যাস এখন তো শুরু হয়নি। আচ্ছা, শ্রেণী শুরু হয় নাই। তো আমরা ওখানে দেখবো যে বেনথাম, হুকার, তারপরে হলো আমরা বেনথাম হুকারের পরে আমরা ওখানে আরো জানতে পাবো আমাদের যে আরো যে প্রাণী আছে, সরি আমাদের আরো অন্যান্য অনেক ইয়ে আছেন, যে তারা হলো শ্রেণীবিন্যাস করেছেন এবং তারা যে লিনিয়াস, শ্রেণীবিন্যাস করেছে, ক্যারবাস লিনিয়াস। হ্যাঁ, কার্লাস লিনিয়াস, তারপরে হুইটম্যান, অনেকেই আছে এরকম অনেক প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎকে অনেকেই শ্রেণীবিন্যাস করেছেন। তো এই যে তার মধ্যে যেটা একটা আছে যে হলো আধুনিক শ্রেণীবিন্যাস, তোমাদের লাস্টে গিয়ে তোমরা দেখতে পাবে যে সায়েন্টিস্টরা যে বিভিন্ন শ্রেণীবিন্যাস করেছেন এবং সেখানে তোমরা দেখবে যে এখানে 1969 সালে দেখো হুইটকার একটা 1873 সালে করেছিলেন বিজ্ঞানী হেকেল। উনি প্রোটোজোয়া এবং মেটোজোয়াকে ভাগ করেছিলেন।
তারপরে প্রোটোজোয়াকে মর্যাদা দেওয়া, কিন্তু এখন কিন্তু প্রোটোজোয়াকে উঠায় দেওয়া হয়েছে। তারপরে 69 সালে করেছেন হলো হুইটকার, এবং হুইটকার ইনি কি করেছেন 5টা রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন, এবং সেই রাজ্যগুলো কি মনেরা, প্রোটোক্লিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই যে উনি যে এটা করেছিলেন হুইটকারের এই শ্রেণীবিন্যাসটা তোমাদের ফার্স্ট পার্টে দেওয়া আছে, এবং এখানে শ্রেণীবিন্যাস অনুযায়ী তাদেরকে যে 5টা যে ভাগে আমরা ভাগ করলাম, যে মনেরা, প্রোটোক্লিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এখানে আমরা দেখেছি যে ব্যাকটেরিয়া, যখন আমরা দেখেছি যে ব্যাকটেরিয়া হলো তাদের যে নীলাভ সবুজ যে শৈবাল, এটা মনেরা রাজ্যের প্রোটোজোয়ানদের ক্ষেত্রে প্রোটিস্টা হলো রাজ্যের সদস্য হিসেবে তাদেরকে গণ্য করা হয়েছে। কিন্তু নিউক্লিয়াস আবরণী যুক্ত এবং টিস্যুবিহীন যে সকল প্রোটোজোয়া আছে, এককোষী জীব, তারা প্রোটিস্টা রাজ্যে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন শৈবাল, তারপরে স্লাইম মোল্ড, তারপরে যে ফানজাই যে আছে, ফানজাই মানে কি ছত্রাক, তাই না? এই যে ছত্রাক যে রাজ্যের যে অন্তর্ভুক্ত যে উদ্ভিদগুলো আছে, সেগুলো হলো বহুকোষী শৈবাল এবং সকল উদ্ভিদই প্লান্টি রাজ্যে অন্তর্ভুক্ত। হুম আর এই যে আমাদের যে বহুকোষী যে প্রাণী, বহুকোষী প্রাণী কারা, যারা খাদ্য কি করে গলাৎকরণ করে এবং তাদের ভিতরে, শরীরের ভিতরে পরিপাক হয়, এবং কিছু পরজীবী আছে যারা শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে, তাদের রাজ্য হলো কি অ্যানিমেলিয়া। আর পৃথিবীতে যত প্রাণী আছে, আমরা যখন ফাইলাম পড়াই যে পৃথিবীতে যত প্রাণী আছে তাদের কিংডম হলো অ্যানিমেলিয়া। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই আমি, হ্যাঁ? ঠিক আছে, তোমাদের ইয়েস অ্যাটেন্ডেন্স শিটটা ম্যাম। দিয়ে দিই বাবা। জি ম্যাম, দিয়ে দেন। হ্যাঁ। তোমাদের অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা এই যে একটু আগে আমরা শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ বললাম, তার মধ্যে আমরা হলো জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমরা আসলে একটা জিনিস সবসময় মনে রাখবে, যে একটা শ্রেণীবিন্যাস লিখতে গেলে আমাদের শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো আছে সব সময় ইংলিশে লিখতে হয়। আমরা বাংলায় পড়ি কিন্তু ইংলিশে লেখাটাই ভালো। তাহলে দেখো কি কি: কিংডম, মিস, আপনি মেবি কিংডম। অন্য কিছু লিঙ্ক মিস, দিয়ে দিচ্ছেন। লিংকে প্রবলেম আছে মিস, এটা অন্য লিংক। হ্যাঁ, এটা কিসের লিঙ্ক আছে? তারও তো দেখি। ম্যাম, এটা মনে হয় একটা ভিডিও লিংক। ওরে সর্বনাশ! লুমের। আরে আল্লাহ রে, এটা ডিলিট করে দাও দুর্জয়। ঠিক আছে, এবার এবার ঠিক আছে বাবা? ইয়েস ম্যাম, এবার ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা যে শ্রেণীবিন্যাসের 7টা ধাপের কথা বলছিলাম, আমি বলেছিলাম যে এই 7টা ধাপ তোমাদের ইংলিশে লেখাটাই ভালো। তাহলে কিংডম, ফাইলাম, ফাইলাম, ক্লাস,
order, অর্ডার, family, genus, species. অর্ডার, ফ্যামিলি, Genus, species. ফ্যামিলি, জেনাস, জেনাস, স্পিসিস না, স্পেসিস। তাহলে এই যে 7টা যে ধাপ আছে বা 7টা যে ক্যাটাগরি আছে বা 7টা যে র্যাঙ্ক আছে, এগুলো কিন্তু তোমরা সবসময় ইংলিশে লেখার চেষ্টা করবে। আর একটা জিনিস মনে রাখবে, তো আমাদের অনেক সময় আমরা বলি যে সাব অর্ডার, তারপরে সাব ক্লাস। আসলে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের সাব ফাইলাম এবং সাব ক্লাস খুব কম লিখতে হয়, তবে এগুলো লিখলেও চলে, না লিখলেও চলে, এগুলো হলো বোনাস। হ্যাঁ, লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই। কিন্তু এই শ্রেণীবিন্যাস লিখতে গেলে এই 7টা ধাপ অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, এবং 7টা ধাপ এলোমেলো করে লেখা যাবে না, সিরিয়াল মেনটেন করে লিখতে হবে, ফিল আপ করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আবার পরে বলবো। তো আমি যে জন্য লিখেছি যে পৃথিবীতে যত প্রাণী জন্মগ্রহণ করেছে, যত প্রাণী আছে, সবার কিংডম হবে অ্যানিমেলিয়া। সবার কিংডম কি হবে? অ্যানিমেলিয়া। এবং এই যে অ্যানিমেলিয়া, পৃথিবীতে আমি যে বললাম যে যত প্রাণী আছে মোটামুটি সবাইকে এই অ্যানিমেলিয়াতে আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে সবার কিংডম কি হবে? অ্যানিমেলিয়া। আর এই পর্বগুলো যে আমরা পাবো, এই পর্বগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা মাইনর ফাইলা আর একটা হলো মেজর ফাইলা। তোমরা এগুলো জানোই। এখন শ্রেণীবিন্যাসের যে নীতি, শ্রেণীবিন্যাসের যে নীতিগুলো, তার মধ্যে একটা হলো শ্রেণীবদ্ধ বৈশিষ্ট্য নির্ধারণ, শনাক্তকরণ, আর একটা হলো ক্যাটাগরিকরণ এবং র্যাঙ্ক ভুক্তি। র্যাঙ্ক যে ভুক্তি আছে বা ক্যাটাগরিকরণ, আমরা কিছুটা হলে যে ক্যাটাগরিকরণ আমি দেখিয়েছি। তো আমরা প্রথমে যেটা জানবো শ্রেণীবদ্ধ বৈশিষ্ট্য। হুম, শ্রেণীবদ্ধ বৈশিষ্ট্য কি? আমার ধরো একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর যে বৈশিষ্ট্য, আমি একটু আগেই বলেছি যে এবং তাদের কারোর সঙ্গে কারো মিল নেই, সম্পূর্ণ আলাদা। এই বৈশিষ্ট্যগুলো যে আছে, এটা ট্যাক্সনের যে সদস্যকে অন্য ট্যাক্সন থেকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে। এখন কথা হলো ট্যাক্সন কি, আমরা কি কেউ জানি? আমি এটা লেখার একটা কারণ আছে, কারণ ট্যাক্সন কি এটা আমাদের এখন জানতে হবে। না হলে দেখো এখানে আমাদের বলা আছে যে এখানে কি এই যে বৈশিষ্ট্যটা একটা ট্যাক্সন বা সদস্যকে অন্য ট্যাক্সন থেকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, ম্যাম, সেটিকে ওই শ্রেণীগত একক। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, এই শ্রেণী যে এই এককগুলোকে আলাদাভাবে বলা হয় কি? ট্যাক্সন। হ্যাঁ, একটা এক বছর, আরেকটা হলো বহু বচন। তো আমরা এই যে এই ট্যাক্সনের কথা আমরা যে বললাম যে তাদেরকে কি করতে পারি, যে এদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য একটা ট্যাক্সনের সদস্যকে অন্য ট্যাক্সন থেকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেটি ওই ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত কি বৈশিষ্ট্য। এবং এই যে শ্রেণীবদ্ধগত যে বৈশিষ্ট্য, যত গবেষণা হয়েছে বর্তমানে, বিশেষ করে আধুনিক গবেষণার ক্ষেত্রে, যেখানে দেখা গেছে যে তাদের যে অঙ্গসংস্থানিক, আমরা বুঝি আমাদের শরীরে যে হাত, পা, নাক, কান, মুখ, এগুলোর যে এটাকে বলা হচ্ছে যে হলো অঙ্গসংস্থানিক এবং রাসায়নিক, শারীরবৃত্তিক এবং জিনগত, তারপরে জননগত, বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্যকে বোঝায়। এবং শ্রেণীবিন্যাসের সময় প্রত্যেক ধাপে অন্তর্ভুক্ত ট্যাক্সনের শনাক্তকারী শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যগুলি কি করতে হয়? উল্লেখ করতে হয়। এটা আমরা জানি। এরপরে শনাক্তকরণ। হুম, যখন শ্রেণীবদ্ধগত আমরা বৈশিষ্ট্য পেলাম, সেটার আলোকে যখন আমরা তাকে পর্যবেক্ষণ করলাম, এই ট্যাক্সন সদস্যগুলো পরিচিত বা আগে পরিচিত বা আগে বর্ণনা হয়েছে, অপরিচিত হতে পারে। তবে এটা একটা নতুন তখন ট্যাক্সন। এরপরে আছে ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি। ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তিকে আমরা দেখতে পাচ্ছি যে যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ বা ক্যাটাগরিতে র্যাঙ্কে অন্তর্ভুক্ত করা যায়, সেই প্রাণী গোষ্ঠীকে ট্যাক্সন বলা হয়। দেখো এই যে এখানে আমরা কিন্তু বিভিন্ন কি করেছি, ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক করেছি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিংডমকে আলাদাভাবে একটা ট্যাক্সন, ফাইলাম একটা ট্যাক্সন, ক্লাস, মানে এই ধাপগুলোর এক একটাই হলো ট্যাক্সন। এবং এই যে ট্যাক্সনটা কি এখানে বলা হয়েছে যে র্যাঙ্ক বা ক্যাটাগরিতে যে অন্তর্ভুক্তকরণ করা হয়, সেসব প্রাণী গোষ্ঠীকে কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। বা আমরা বলতে পারি যে শ্রেণীবিন্যাসের যে প্রত্যেকটা যে ধাপ আছে, তার ধাপে আলাদাভাবে তাদের এক একটা ধাপকে কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। হুম,
এরপর আমরা যেটা এই যে ট্যাক্সন যে আমরা জানলাম, এখন আমরা যেটা আরেকটা সংজ্ঞা আসে অনেক সময় যে হায়ারার্কি কি। হ্যাঁ, জীবজগতের শ্রেণীবিন্যাসে ম্যাম, ব্যবহৃত অন্য আহ ক্লাসের লিংক চলে এসেছে। আচ্ছা, ক্লাস টাইম মানে আরো 1-2 মিনিট আছে, লিঙ্ক তো দিবেই 5 মিনিট আগে। হ্যাঁ, এখনো তো কয় মিনিট আছে? No 46 miss, it's বেজে already ও 9:45. না, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে কি শিখলাম? আমরা শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে এটা কিন্তু শেষ করলাম, এবং সঙ্গে আমরা শ্রেণীবিন্যাসের যে আমরা কিছু জিনিস শিখলাম, যে ক্যাটাগরি শিখলাম, র্যাঙ্কিং শিখলাম, এগুলো শিখলাম। আচ্ছা, তা সবাই ভালো থেকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম মিস, আল্লাহ হাফেজ। আমি আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। Assalamu alaikum, miss.